বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে সুস্থ আছো এবং আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার। বরাবরের মতো আজও আমি উপস্থিত হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ ব্যবসা ও পেশা খাতে আয় নিয়ে। গত ক্লাসে আমি ব্যবসা ও পেশা খাতে আয়ের টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ব্যবসা ও পেশা খাতে আয় অঙ্কটা করতে গেলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় এবং কিভাবে সেগুলো হিসাবভুক্ত করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং আমি বলেছিলাম যে বইয়ের মধ্যে পরিপূর্ণভাবে টেবিলটা না থাকার কারণে স্টুডেন্টরা এই অঙ্কটা সঠিকভাবে করতে পারে না, একটি সমস্যার সম্মুখীন হয়। এই জন্য টেবিলগুলো আমি আলাদাভাবে লিখে দিয়েছিলাম। আজ যে দুটো টেবিল লিখে দিয়েছিলাম সেই দুটো টেবিলের মাধ্যমে আমি ইনশাল্লাহ অঙ্ক করব। তোমরা যদি মনোযোগ সহকারে করো, আশা রাখি অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারবো। তো বরাবর মতো আমি একটা অঙ্ক বোর্ডে তুলে নিব এবং সেই অঙ্কটাই আমি সলভ করব। প্রথমে টেবিল যে অংশটা ছিল, টেবিলটা এরকম ছিল যে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছিলাম, বের হয়েছিল মোট মুনাফা। দেন সেইখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের বের হয়েছিল নিট আয়। তো সেই কাজটি আজকে আমরা করব। তো আমরা জেনেছিলাম যে ব্যবসা পেশা খাতে আয় ধারা হলো 28, সেই 28 ধারা অনুসারে আমরা অঙ্কটা করব। তো প্রথমে আমি একটা অঙ্ক লিখে নিই। ধরো অঙ্কটা লিখলাম, জনাব কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। নিম্নে তার হিসাবসমূহ দেওয়া হবে। এক নম্বর, মোট বিক্রয়ের পরিমাণ ধরো লিখলাম 10 লক্ষ টাকা। দ্বিতীয় নম্বর, বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা। তৃতীয় নম্বর, কর্মচারীদের বেতন 60,000 টাকা। তারপরে দেওয়া আছে দোকান ভাড়া পরিবহন ও অন্যান্য ব্যয় অন্যান্য খরচ 1 লক্ষ টাকা। দোকানের
জন্য আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। গত বছরের লোকসান 10,000 টাকা। 2016-17 আয় বর্ষের মোট আয় নির্ণয় করো। তো এই হলো অঙ্কটা, ছোট্ট অঙ্কটা। এটা আমি বলছিলাম যে আমরা যে প্রথম টেবিলটা করেছিলাম সেই টেবিল অনুসারে অঙ্কটা করব। তো বরাবরের মতো আমরা লিখি, যেভাবে লিখতে হয়। করদাতা, আয় বর্ষ, তো আয় বর্ষ দেন কর বর্ষ। করদাতার নাম ছিল জনাব কামাল। আয় বর্ষ বলা হয়েছে 2016 এবং 2017, এবং আমরা জানি কর বর্ষ হয় তার পরের বছর 2017 এবং 2018। দেন আমরা লিখতে পারি মোট আয় নির্ণয়। তো আমরা অঙ্কটা করব। খুবই সহজ অঙ্ক, ওয়ান কাইন্ড অফ আর্থিক অবস্থা বিবরণের মতোই করে ফেললে হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে লিখে নিই আয়ের খাত ও বিবরণ। আয়ের খাত ও বিবরণ, দেন এখানে লিখলাম টাকা এবং টাকা। দেন লিখতে হয় ব্যবসা ও পেশা খাতে আয়। ব্যবসা ও পেশা খাতে আয়, এটা হলো আমাদের ধারা 28। তো প্রথমে আমরা লিখবো হলো বিক্রয়ের পরিমাণ বা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের দেওয়া ছিল হলো 10 লক্ষ টাকা। এখান থেকে আমরা বাদ দিব হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, তো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া ছিল হলো 6 লক্ষ টাকা। এটা বাদ দেওয়ার পরে টাকার পরিমাণ আসে হলো 4 লক্ষ টাকা, যেটাকে আমরা বলি হলো মোট লাভ। দেন আমরা বাদ দিই বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে একটা একটা করে আমরা লিখব। দেওয়া ছিল হলো কর্মচারীদের বেতন। বেতনের পরিমাণ দেওয়া আছে হলো 60,000 টাকা। দেন দেওয়া আছে হলো ভাড়া, পরিবহন ও অন্যান্য খরচ, এটা দেওয়া আছে হলো টোটাল 1 লক্ষ টাকা। তো এই দুটো যোগ করার পর টোটাল হয় হলো 1,60,000। উপরের টাকা থেকে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা আমরা বলতে পারি 2,40,000। এটাকে আমরা বলি হলো নিট মুনাফা বা নিট লাভ। এখান থেকে গত বছরে যদি কোনো লোকসান থাকে সেটা আমরা বাদ দেব, আর যদি কোনো মুনাফা থাকে সেটা আমরা যোগ করব। তাহলে গত বছরে আমাদের লোকসান আছে, লোকসানের পরিমাণ হলো 10,000 টাকা। তো গত বছর লোকসান আমরা বাদ দিলাম, আসলে হলো 2,30,000। তো এটা আমরা বলতে পারি ব্যবসা ও পেশা খাতে আয়। খুবই সহজ অঙ্ক, এবং পরীক্ষার হলে এই ধরনের যদি অঙ্ক আসে সেটা সাধারণত বি পার্টে আসে। এবং আমি বলেছিলাম এটার আরও একটা অংশ আছে, যে অংশটুকু
আর একটা ছকের মাধ্যমে করা হয়, এবং ইনশাল্লাহ আমি সেটাও আজকে সলভ করে দেব। তো এটা অন কাইন্ড অফ, আমি আবার একটু ছোট্ট করে আলোচনা করি। এটা অন কাইন্ড অফ আমাদের আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণীর মতো। অর্থাৎ প্রথমে আমরা লিখি বিক্রয়, বিক্রয় মূল্য থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি দেওয়া থাকে, সেটা বাদ দেওয়ার পরে বের হয় হলো মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমাদের একটা ব্যবসা পরিচালনা করতে যে যে ব্যয়গুলো হয়, সেই ব্যয়গুলো বাদ দেওয়ার পর যেটা বের হয় সেটাকে আমরা বলি হলো নিট মুনাফা। আর যদি গত বছরে কোনো মুনাফার পরিমাণ দেওয়া থাকে সেটা আমরা যোগ করব, এবং যদি কোনো লোকসান থাকে সেটা আমরা বাদ দেবো। তো এই যোগ বিয়োগ করার পর যেটা থাকবে সেটাই হলো আমাদের নিট মুনাফা। খুবই সহজ অঙ্ক। এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের আরও একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা আমরা লিখবো এবং সেটাও আমরা সলভ করব। তো পরবর্তী পর্যায়ে আমরা আর একটা অঙ্ক করবো। তো আজকে তারিখটা আমি দিয়ে দিই, একটু দিয়ে দিই 12/10/2020। ওকে, আমরা সেকেন্ড অঙ্কটা লিখে ফেলি। তো আমরা প্রথমে লিখি 2017 সালে 30 জুন তারিখের সমস্ত বছরের লাভ লোকসান হিসাব করতে জনাব সোহেলের মোট আয় নির্ণয়। তো আমরা একটা লাভ লোকসান হিসাব করব। এখানে আমরা লিখব লাভ লোকসান হিসাব, ডেবিট এবং ডেবিট। তো এটা দিলেও চলে, না দিলেও চলে, মুছে দিলাম, তাহলে আমি অনেক কিছু লিখতে পারি। তো এখানে লিখি বেতন 9,000 টাকা, সাধারণ খরচ 7,000 টাকা, কুড়ি অর্থাৎ অনাদি পাওনা এটা হলো 4,000 টাকা। দেন আছে হলো কুড়ি সঞ্চিতি, কুড়ি সঞ্চিতি এটা টাকার পরিমাণ হলো 4,000। দেন আছে হলো বিজ্ঞাপন 5,500। দেন আছে হলো আয়কর, এটাও 4,000 টাকা। দেন আছে অগ্নি বীমা প্রিমিয়াম
প্রিমিয়াম, এটা টাকার পরিমাণ 800 টাকা। মূলধনের উপর সুদ, বা আমরা বলতে পারি মূলধনের সুদ, এটা টাকার পরিমাণ 2500। দেন আছে হলো ঋণের সুদ, এটা টাকার পরিমাণ 1000 টাকা। দেন আছে আগুনের দ্বারা দালালির ক্ষতি, আগুনের দ্বারা দালালির ক্ষতি, এটা টাকার পরিমাণ হলো 3000 টাকা। তারপরে আছে হলো অপচয়, এটা টাকার পরিমাণ 3000। দেন আমরা টোটাল টাকাটা নিব। তার উপরে আরেকটা জিনিস আছে নিট লাভ, সেটা আমরা লিখে নিই। নিট লাভ আছে 1,19,800 টাকা। দেন আমরা টোটাল লিখি 1,63,600 টাকা। এদিকে আছে প্রথমে মোট লাভ, মোট লাভের পরিমাণ 1,50,000 টাকা। তারপরে আছে হলো বাট্টার পরিমাণ 1,400। তারপরে আছে হলো কমিশন 2,000 টাকা। তারপরে আছে হলো ঋণ আদায়, এটা টাকার পরিমাণ 200 টাকা। তারপরে আছে সরকারি সিকিউরিটি সুদ, এটা টাকার পরিমাণ 6,000 টাকা। লগ্নি বিক্রয় হতে আয়, টাকার পরিমাণ 4,000। দেন সব যোগ করলে টাকার পরিমাণ আসা হলো 1,63,600। দেন কিছু সমন্বয় আছে, অনুদান আছে 2,000 টাকা। সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। দেন আছে হলো দোকানে একটি সাইনবোর্ড 2,000 টাকা বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত। অনুমোদিত অবচয় আছে হলো 1,600 টাকা। বলতে পারি সাইনবোর্ড বাবদ খরচ 2,000 টাকা। দেন আছে হলো অনুমোদিত অবচয় 1,600 টাকা। তারপর আমাদের করতে হবে 2017-18 একটি মোট আয় নির্ণয় করতে হবে, এটা উপরে লেখা আছে। তো আমি বলেছিলাম যে দুই ধরনের অঙ্ক আমরা করব। প্রথমে আমরা খুবই সহজ একটা অঙ্ক করলাম, এখন এই অঙ্কটা থেকে আমরা অঙ্কটাকে করব, এবং পরীক্ষার হলে সাধারণত এই অঙ্কটাও বেশি আসে, ওইটাও আসতে পারে। এই টাইপের অঙ্ক সাধারণত বেশি আসে। তো দুইটা যে কোনো একটা অঙ্ক আসতে পারে পরীক্ষা হলে, এবং দেখা যাচ্ছে ব্যবসা ও পেশা খাতে আয় প্রতি বছরই সাধারণত বি পার্টে এসে। তো এটা থেকে আমরা অঙ্কটা করবো, ঠিক বরাবরের মতো আমরা অঙ্কটা যখন করব, তো আমরা ছকটা কেটে নিব। তো সর্বপ্রথম আমরা লিখি হলো করদাতা ছিল এখানে জনাব সোহেল।
তারপরে আমরা লিখব আয় বর্ষ। আয় বর্ষ ছিল 2016-17 এবং আয় বর্ষ যা হবে তার পরের বছর হবে হলো পর বর্ষ 2017 এবং 2018। তো আমরা এখানে লিখব মোট আয় নির্ণয়। তো বরাবর মতো এখানে আমরা লিখি আয়ের খাত ও বিবরণ। আয়ের খাত ও বিবরণ এখানে লিখি টাকা এবং টাকা। আর এটা আমরা জানি ব্যবসাতে সেটাতে আয় হলো ধারা 28, ধারা 28। তো প্রথমে আমরা ক্রেডিট সাইডে যে আয়গুলো আছে সেখান থেকে লিখব। প্রথমে আমরা আয়সমূহ লিখব। আয়সমূহের মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে হলো, তার আগে লিখতে হবে অঙ্কে নিট লাভ আছে কিনা। হ্যাঁ, অঙ্কে নিট লাভ আছে, তো আগে আমরা নিট লাভটা লিখব। তো প্রথমে আমরা লিখি লাভ লোকসান অনুযায়ী নিট লাভ। লাভ লোকসান অনুযায়ী নিট লাভ। টাকার পরিমাণ আছে 1,19,800। দেন এর সাথে আমরা যোগ করব যোগ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমে আমরা লিখব হলো কোনো দান টান আমাদের আছে কিনা। তো আমাদের অনুদান ছিল, সেটা আমরা লিখে নিই। অনুদান আছে হলো 2,000 টাকা। তারপর কোনো প্রকার সঞ্চিতি থাকলে সেটা আমরা লিখব। এখানে আমাদের কুড়ি সঞ্চিতি ছিল, কুড়িটা আসবে না, আমাদের লিখতে হবে যদি কোনো প্রকার সঞ্চিতি থাকে, যত প্রকার সঞ্চিতি থাকে সেই সঞ্চিতিগুলো আমাদের আসবে। তারপরে অঙ্কের মধ্যে সাইনবোর্ড বাবদ সমন্বয় দেওয়া ছিল। সাইনবোর্ড বাবদ আমাদের এই সাইনবোর্ড বাবদ আমার দেওয়া ছিল 2,000 টাকা খরচ হয়েছে। তো সাইনবোর্ড বাবদ খরচ হলে সেটাকে আমরা বিজ্ঞাপন করি 2,000 টাকা। দেন কোনো প্রকার উত্তোলন থাকলে, যত প্রকার উত্তোলন আছে সেই উত্তোলনগুলো আর কি, যেমন উত্তোলনের মধ্যে এখানে আছে হলো আমাদের আইফোন 4,000 টাকা। দেন কোনো সুদ টুদ থাকলে, সুদ বলতে মূলধনের সুদ থাকলে, সেই সুদের পরিমাণ বা ঋণের সুদ থাকলে সবই সুদ আমাদের আর মূলধনের সুদ হলো 2,500। দেন পরবর্তী পর্যায়ে আর কোনো আগুনে দালাল করার ক্ষতি যদি থাকে, অর্থাৎ কোনো আগুনে বিনষ্ট পণ্য যদি থাকে সেটা আমাদের আসবে। তো এখানে আগুনে দালালের ক্ষতি আছে, এটা টাকার পরিমাণ আছে 3,000 টাকা। দেন আমাদের অবচয় আসবে, শুধু অবচয় না, অনুমোদিত অবচয় আছে। তো অবচয়ের পরিমাণ এখানে আমাদের ছিল হলো 3,000, আর সমন্বয় অনুমোদিত অবচয় ছিল 1,600। তো দেখা যাচ্ছে অ্যাকচুয়াল বা প্রকৃত পক্ষ অবচয় পরিমাণ হলো 1,400 টাকা, সেটা আমাদের আসবে 1,400। এখন এই টাকার পরিমাণ সবগুলো যোগ করলে আসে হলো 18,900। উপরের টাকা থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা আসে সেটাকে আমরা বলতে পারি 1,38,700। তো পরবর্তী পর্যায়ে আমাদের লিখতে হবে বাদ অকারবারি আয়। অকারবারি আয়সমূহ। অকারবারি আয়সমূহ কোন দিকে থাকবে? সব আমাদের ক্রেডিট দিকে থাকবে। অকারবারির মধ্যে এখানে আছে কোনো যদি কোনো লগ্নি বা সরকারি বা কোনো সিকিউরিটি সুদ থাকে, সেই সুদ বা সেগুলো আসবে। যেমন লগ্নির মধ্যে আয় আসা, সরকারি সিকিউরিটি সুদ আছে, এই জিনিসগুলো আমাদের আসবে। তা আমরা লিখে ফেলি প্রথমে অকারবারির মধ্যে সরকারি সিকিউরিটির সুদ, টাকার পরিমাণ হলো 6,000। দেন আছে হলো লগ্নি বিক্রয় সুদ। লগ্নি বলতে বোঝায় হলো আমাদের কোনো বিনিয়োগ, লগ্নি বিক্রয় হতে আয়।
সেটা হলো আমাদের 4,000। টোটাল টাকার পরিমাণ আসে হলো 10,000। তো এই টাকাটা মাইনাস করলে আসে হলো 1,24,700। সরি, 1,08,700। দেন আমাদের পরবর্তী পর্যায়ে ব্যবসা হতে আয়, অর্থাৎ এই অকারবারি আয় একবার যোগ করতে হয়, একবার বিয়োগ করতে হয়। সরি, একবার প্রথমে বিয়োগ করব, পরে আবার যোগ করব। তাহলে আমরা লিখি আবার অকারবারি আয় সমূহ। এখন অকারবারি আয় সমূহ যখন আমরা যোগ করব তখন আসলে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করে নিতে হয়। তা প্রথমে আমরা লিখি আবার সরকারি সিকিউরিটি সুদ। সরকারি সিকিউরিটি সুদ। তো সরকারি সিকিউরিটি সুদ আমরা জানি যে আমাদের ছিল হলো 6,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের ছিল হলো লগ্নি হতে আয়, লগ্নি বিক্রয় হতে আয়। তো লগ্নি বিক্রয় হতে আয় আমাদের টাকার পরিমাণ ছিল হলো 4,000। দেন এইখানে আমাদের একটা জিনিস ছিল অস্বাভাবিক ক্ষতি ছিল, যেটাকে আমরা বলি হলো আগুন বিনষ্ট পণ্য সরি। তা আমাদের ছিল হলো এখানে আগুনের জ্বালানির ক্ষতি ছিল, এটা ক্ষতি পরিমাণ ছিল হলো 3,000 টাকা। তাহলে অবশ্যই থাকে হলো 1,000 টাকা। এই টোটাল 7,000 টাকা আমরা যোগ করি। তো যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 1 লক্ষ। তো এটা যোগ করার পরে আসে হলো 1,35,700। এটা আমরা বলতে পারি মোট আয়। তো এটা অঙ্ক, এটা সাধারণত পরীক্ষা হলে অনেক বেশি পরিমাণে আসে এই অঙ্কটা। তোমরা যদি মনোযোগ সহকারে করো, এবং বইয়ের মধ্যে একাধিকভাবে এই অঙ্কগুলো করে দেওয়া আছে এবং বোর্ডে দেখা যাচ্ছে এই ধরনের অঙ্ক অনেকবার এসেছে। তো আমরা এখন খেয়াল করি অঙ্কটা কিভাবে করলাম। প্রথমে আমরা লিখলাম, অঙ্কের মধ্যে দেয়া আছে হলো লাভ লোকসান দিয়ে লিখলাম, সেই টাকাটা আমরা লিখলাম। দেন এখানে সব অনুমোদনযোগ্য খরচগুলো আমরা যোগ দিব। এখন অনুমোদনযোগ্য খরচগুলো সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম, যত প্রকার দান বা অনুদান থাকে সবগুলোই আমাদের আসবে। তো এইখানে আমাদের দান বা অনুদান আমাদের এখানে শেষের দিকে ছিল 2,000 টাকা, সেই অনুদানটা আমাদের আসছে। আর আমি বলেছিলাম যত প্রকার সঞ্চিতি, যেমন ঋণ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, অপচয় সঞ্চিতি, এরকম যত প্রকার সঞ্চিতি আছে সব সঞ্চিতিগুলো আমাদের আসবে। এই ঋণ সঞ্চিতি আমাদের একটা আছে, সেটা আসবে। তারপরে আমি বলেছিলাম যত প্রকার আমাদের উত্তোলন আছে, যেমন আয়কর উত্তোলন বা মালিক কর্তৃক উত্তোলন, যত প্রকার উত্তোলন সেই উত্তোলনগুলো আসবে। শুধুমাত্র এখানে আমাদের একটা আয়কর আছে, সেই উত্তোলনটা আমাদের আসলো। দেন আমি আরেকটা কথা বলেছিলাম যে যদি কোনো প্রকার মুনাফা জাতীয় ব্যয় হিসাবভুক্ত হতে বাদ পড়ে যায় সেটা আমাদের আসবে। অর্থাৎ হিসাবভুক্ত হতে বাদ পড়ে গেছে আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ এই লাভ লোকসান হিসাব হতে না থেকে যদি সমন্বয় থাকে সেটা আমরা বুঝবো হলো হিসাবভুক্ত হতে বাদ পড়েছে, সেই হিসাবটা আমাদের আসবে। তো দেখা যাচ্ছে সাইনবোর্ড বাবদ খরচ হচ্ছে 2,000 টাকা, যেটা হিসাবভুক্ত হতে বাদ পড়ে গেছে, সেটাকে আমরা সাইনবোর্ড খরচকে বিজ্ঞাপন ধরি, সেই বিজ্ঞাপনটা আমাদের আসতো। কোনো প্রকার যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাবভুক্ত হতে বাদ পড়ে সবই আমাদের অন্তর্ভুক্ত হবে। দেন আমি বলেছিলাম যদি কোনো প্রকার সুদ থাকে, যেমন মূলধনের সুদ, এই মূলধনের সুদটাও আমাদের আসবে, কারণ মালিকের ব্যক্তিগত যদি সুদ থাকে অর্থাৎ মালিকানা সত্ত্বের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমাদের আসবে। তারপর অস্বাভাবিক কোনো ক্ষতি থাকে, যেমন এখানে অস্বাভাবিক ক্ষতির মধ্যে আছে আগুন জ্বালানির ক্ষতি, সেটা আমাদের আসলো। দেন আমাদের অবশ্যই অবচয় আসবে। তো অবচয় এখানে 3,000 টাকাই আমাদের আসলো, কিন্তু আমরা বলছি অনুমোদিত অবচয় 1600 টাকা, অর্থাৎ 3,000 টাকার মধ্যে 1600 টাকা আমাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেটা বাদ দেওয়ার পরে থাকে হলো 1400 টাকা, সেই টাকার পরিমাণটা আসছে। তো এই সবগুলো টাকার পরিমাণ যোগ করে এই নিট লাভ থেকে বাদ দেওয়ার পরে সরি এই সবগুলো টাকা যোগ করে উপরে টাকার সাথে যোগ করার পরে যে টাকাটা আসছে সেটা হলো আমাদের টোটাল আয়ের পরিমাণ। দেন এইখানে 600 টাকা সেগুলো আমাদের ব্যয়ের পরিমাণ। দেন এইখানে আমাদের অকারবারি যে আয়গুলো ছিল সেই অকারবারি আয়গুলো আমরা বাদ দিয়েছিলাম। অকারবারি আয়গুলোর মধ্যে আমাদের কি কি ছিল? দুইটা জিনিস ছিল, একটা ছিল হলো সরকারি সিকিউরিটি সুদ, আর একটা ছিল হলো লগ্নি বিক্রয় হতে আয়। তো এই দুটো টাকা পরিমাণ আমরা লিখে আমরা এই ব্যাগ থেকে আয়টা বাদ দিয়ে দিলাম, তাহলে এই টাকার পরিমাণটা চলে আসতো। দেন আবার এই কাজটাই আবার আমাদের একবার যোগ করতে হবে, একবার বিয়োগ একবার যোগ করতে। প্রথমে আমরা বিয়োগ দিলাম, পরবর্তী পর্যায়ে আমরা যোগ দিচ্ছি।
তাহলে সরকারি সিকিউরিটি যোগ দিলাম, লগ্নি বিক্রয় হতে আয়, এটা তো অবশ্যই দিব, কিন্তু যদি কোনো অস্বাভাবিক ক্ষতি থাকে সেটা আমরা অবশ্যই বাদ দিয়ে নিব। টোটাল মনে হচ্ছিল 7,000, তাহলে এই টাকার সাথে এই টাকা যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 1,35,700। এটা হলো আমাদের মোট আয়ের পরিমাণ। এখন বিষয়টা হলো যে এই যে আমরা অঙ্কটা করলাম, দুইটা অঙ্ক করলাম, তো দুইটা অঙ্কই পরীক্ষা হলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি তোমরা এই অঙ্কগুলো ভালো মতো বাসায় করবা, এবং পরবর্তী পর্যায়ে অঙ্কগুলো করতে গেলে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারো। সেই সমস্যাটা হলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করবা কোথায় কী সমস্যাগুলো হলো। এবং এই অঙ্কটা, যে অঙ্কটা আমরা করলাম, সেই অঙ্কটা বইয়ের মধ্যে আমি বলেছি একাধিক জায়গায় এবং একাধিক বোর্ডে আমাদের এসেছে। সেই বোর্ডগুলো থেকে যদি বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সেগুলো থেকে পরীক্ষার হলে হুবাহু না আসলেও দেখা যাচ্ছে ওটার মতো করেই একটু চেঞ্জ করে পরীক্ষা হলে সাধারণত আসে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাধারণত বেশি পরিবর্তিত করে না। তো এই ব্যবসা পেশার খাতায় প্রতি বছরই একটা অঙ্ক আসে, সাধারণত বি পার্টে আসে, অনেক সময় সি পার্টেও আসতে পারে। তো বি পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা হলো যে এটা বি পার্টে আসবে এমন কোনো কথা নাই, যদি না আসে তাহলে দেখা যাচ্ছে থিওরিটিক্যাল লেখার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো অবশ্যই আমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করবো। আর বড় বড় একটা কথা বলা হয়, আবার আমি বলতেছি, তোমরা সবাই অবশ্যই বাহিরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হবা, এবং যতটুকু না বের হওয়া যায় সেভাবে চেষ্টা করতে হবে, এবং সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা, শান্তি থাকবা, এবং আমার জন্য দোয়া করবা।